হ্যালো, চলো স্টার্ট। সিলেবাস আছে তোমার কাছে? সবাই তো টেট টু, সবাই টেট টু। মিডলে আস না? আচ্ছা, সিলেবাস তোমার কাছে নাই না? কারোর আছে, কারোর কাছে নাই। এখন গ্রুপে আছে, লিংক আছে, সিলেবাস কি আছে? আচ্ছা, আমি ওইখানে ওপেন করি। ডাউনলোড হয়েছে, দেখো। একবার একটু সিলেবাসটা আগে ডিসকাস করি সবটা এজ এ হোল, তারপর আমরা স্টেপ বাই স্টেপ মানে ওয়ান আফটার অ্যানাদার ক্লাস স্টার্ট করব। আচ্ছা, সবাই তো কমফোর্টেবল বেঙ্গলিতে নাকি না ইংলিশও রিপিট করা দরকার? ইংলিশ, ওকে। সো আমি মানে অনলি ইংলিশ পার্টটাই করাবো, ঠিক আছে? ওকে, so as I will do only English part, that's why I'm not explaining the whole subjects, okay, the chapters whatever you have in your TET 2 exam. Okay, so let's start with TET 2 English syllabus. Okay, so my name is Untu, you have already known. I have completed my master's from Tripura University and currently I am pursuing my PhD from Gujarat. Okay, so now at first you will get passage. Without passage there is no exam. From class 10, class 11 we are getting passage in all exams. সব জায়গাতে comprehension test একটা common একটা থাকে, ঠিক আছে? সো এটা তোমার বিভিন্ন রকম থাকতে পারে। ইট মাইট বি সাইন্টিফিক, মানে সায়েন্স রিলেটেড কোনো টপিকও থাকতে পারে। ইট মাইট বি নেগেটিভ, গল্পের আকারেও থাকতে পারে। ওকে, ইট মাইট বি ডিসকার্সিভ, ঠিক আছে, ডিসকার্স মূলক থাকতে পারে, ঠিক আছে, মানে যেটা কিনা আমরা আর্গুমেন্ট টাইপ বলি, ঠিক আছে, এরকমও থাকতে পারে, ঠিক আছে। আর তাছাড়াও লিটারেরিও থাকতে পারে। লিটারেরি মিনস লিটারেচারের কোনো পার্টিকুলার টপিক থেকে কোনো একটা এক্সট্রাক্ট তারা দিতে পারে আর কি, ঠিক আছে, কোনো একটা স্টোরি বা কোনো একটা নোভেল বা কোনো একটা ড্রামার কোনো একটা পার্টিকুলার পোর্শন বা এক্সট্রাক্ট তারা দিতে পারে, ঠিক আছে, এরকমও থাকতে পারে। সো এটা কমন, সব জায়গাতে থাকে। আমাদের যেটা দরকার, উই হ্যাভ টু ফোকাস অন দ্য গ্রামাটিক্যাল নলেজ অ্যান্ড দ্য প্যাডাগজি। Okay, so in grammatical knowledge, the first chapter what we will get, that is concord. Concord basically means the subject verb agreement. Whenever we will make a sentence, okay, remember subject verb agreement. Whenever we will make sentence, যখন আমরা সেন্টেন্স একটা বানাই, we have to follow certain structure. বাড়ি যখন বানাই তখন বাড়ি বানাতে গেলেও স্ট্রাকচারের প্রয়োজন পড়ে। উইদাউট টেকিং প্ল্যান ফ্রম ইঞ্জিনিয়ার্স we cannot means build any pillar also of a building, right? So এখানেও same, whenever you will make a sentence, okay, that time you have to have the knowledge of grammar, ঠিক আছে। গ্রামারটা কি করে, গ্রামার লিটারেচার থেকে আলাদা। লিটারেচারে শুধু তুমি কি পাও যে কে কখন কি লিখলো, কোন ড্রামাটা লিখলো, কোন নোবেলটা লিখলো, সোশিও পলিটিক্যাল কন্ডিশন তখন ওই পার্টিকুলার সময় কিরকম ছিল, ওই সব কিছু থাকে সাহিত্যের মধ্যে। কিন্তু গ্রামার কি করে, গ্রামার হেল্প করে স্ট্রাকচার বিল্ড আপ করতে, ঠিক আছে। যে কোনো জায়গায় তুমি যদি ইংলিশে কথা বলতে চাও, ইংলিশ ডিপার্টমেন্টের আসো কেউ? কেউ ইংলিশের নাই, মানে সবাই অন্যান্য সাবজেক্টের। আচ্ছা, ঠিক আছে, মানে ব্যাচেলার ডিগ্রি করে নাকি মাস্টার্স করা তোমাদের? আচ্ছা, মাস্টার্স চলছে কোন সাবজেক্টে? আচ্ছা, কোন ইউনিভার্সিটি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর বাকি সব গ্রাজুয়েটেড? ওকে, তুমিও? আচ্ছা, ঠিক আছে, চলো। মানে যে কোনো জায়গাতে তুমি যদি কথা বলতে চাও, ওকে, ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ, দেন ইউ হ্যাভ টু নো
the grammatical style, okay, the structure. ফার্স্টে আমি কি বলবো, বাংলাতে যদি বলি যে আমি ভাত খাই, সো আমি তাকে আগে রাখি, দেন ভাত, দেন খাই, মানে খাওয়াটা শেষে চলে যায়। সো ইজ ইট দ্য সেম স্ট্রাকচার উই হ্যাভ টু ফলো ইন ইংলিশ অর সামথিং এলস? ইংলিশে যখন বলি তখন আমরা কি করে স্ট্রাকচারটা তৈরি করব, ঠিক আছে? বাংলায় বললে আমি ভাত খাই, ঠিক আছে না, আমি ভাত খাই, ঠিক আছে? এবার আমিটা কি, এখানে যে কাজ করে তাকে কি বলে? ইন বেঙ্গলি গ্রামার ইউ অলসো গেট, কি বলে যে কাজ করে জানো? তাকে কর্তা বা সাবজেক্ট বলে, রাইট? তো বাংলায় যদি লিখি তাহলে কি হচ্ছে, সাবজেক্ট আগে আসছে, তুমি কি খাও, ভাত খাও, ঠিক আছে, এটা অবজেক্ট আগে আসছে, দেন খাওয়াটা কাজ, কাজ মানে ভার্ব, ভার্ব পরে চলে যায়। কিন্তু ইংলিশে কি সেম স্ট্রাকচার ফলো করতে হয়? ইংলিশের স্ট্রাকচার সেম না। ইন ইংলিশ উই হ্যাভ টু ফলো এস VO, that means subject, then verb will come, and then object, okay? So in all languages, in Kokborok also there will be means different, okay, structure, ঠিক আছে? তো বিভিন্ন ল্যাঙ্গুয়েজে যখন তুমি কথা বলতে যাও, যে স্ট্রাকচারটা ফলো করতে হয়, দ্যাট ইজ কল্ড দ্য সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্টের সাথে কোন সাবজেক্ট লিখবো, কি ভার্ব লিখবো, তার সাথে তার এগ্রিমেন্টটা কি। এগ্রিমেন্ট মানে কি? চুক্তি। তো এগ্রিমেন্ট মানে তো চুক্তি, ঠিক আছে না? এবার চুক্তিটা কার মধ্যে হয়? সাবজেক্ট এন্ড ভার্বের মধ্যে, ঠিক আছে? তো এখানে তুমি কিছু রুলস পাবে, ঠিক আছে? 16 or 17 rules you will get, okay, through which you can understand then when I will use which type of subject, and in according to this subject which type of verb we have to use, ঠিক আছে? কি টাইপের ভার্ব ব্যবহার করতে লাগবে, কি টাইপের সাবজেক্ট ব্যবহার করতে লাগবে, ঠিক আছে? তো এটা গেল আমাদের ফার্স্ট টপিক। এখানে কয়টা থাকে রুলস? 16 to 17 টা রুলস থাকে, ঠিক আছে? কোয়েশ্চেন ট্যাগ, কোয়েশ্চেন ট্যাগ তো নাম শুনুনি, কিন্তু প্রাইস ট্যাগ ডেফিনেটলি শুনেছো, রাইট? হোয়াট ইজ দ্য প্রাইস ট্যাগ? হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ প্রাইস ট্যাগ? কেন প্রাইস ট্যাগ থাকে? প্রাইস ট্যাগ দেখে কি বোঝা? দামটা কি, না প্রাইসটা কি, ঠিক আছে? মানে এটা কি করে, মানে আরো নিশ্চিত করে না, আরো মানে আমরা আরো কনফার্ম হই আমরা আরো, না, যখন আমরা প্রাইস যখন দেখি, ঠিক আছে, ট্যাগ যখন দেখি। কোয়েশ্চেন ট্যাগটা কি কাজ করে? যখন তুমি কোয়েশ্চেন করো কাউকে, তুমি তো আজকে স্কুলে যাবে, ঠিক আছে, তাই নাকি কথাটা, এই যে তাই নাকি কথাটা বলে, মানে ট্যাগ যে একটা লাগাও, ঠিক আছে, যেটার পরে তুমি আনসার পাও যে ইয়েস বা নো, দ্যাট ইজ কল্ড কোয়েশ্চেন ট্যাগ, ঠিক আছে? সো এই জিনিসটা তোমরা এখানে পাবে কোয়েশ্চেন ট্যাগের মধ্যে। গেটিং মাই পয়েন্ট? ওকে, সো কোয়েশ্চেন ট্যাগ মিন্স একটা লাইন বলার পর সেটার আনসারটা ইয়েস হতে পারে নাকি নো হতে পারে। ওকে, টু গেট দিস আনসার দেন what we do, we are trying to include a tag, okay, after a line. Okay, you will go to school, won't you? ওকে, এই যে ওন্ট কথাটা বলেন, তুমি কি যাবে না? তখন ও যে আনসারটা করবে, ঠিক আছে, ইয়েস ওর নো বলবে, এই যে আনসারটা পাওয়ার জন্য আমরা যে ট্যাগটা ইউজ করি, দ্যাট ইজ কল্ড কোয়েশ্চেন ট্যাগ, ঠিক আছে? এটা পুরোপুরি কোয়েশ্চেন বা ইন্টারোগেটিভ সেন্টেন্স না, এই জিনিসটা আমরা এখানে পাবো। প্রিপোজিশন, প্রিপোজিশন কিরকম? প্রিপোজিশনটা হলো যেমন তুমি কখন কোথায় আছো, ঠিক আছে? সাপোজ you are sitting dash the bench. Now to fill the gap, what you will write? You are sitting in the bench, you are sitting on the bench, you are sitting over the bench. Which one? On the bench. On means উপরে। সো যখন কোনো একটা কিছুর লোকেশন বোঝানোর জন্য, কখন আছে টাইম বোঝানোর জন্য, অ্যান্ড ডিরেকশন কোন দিকে আছে, ঠিক আছে, ওইটা বোঝানোর জন্য আমরা যে যে ওয়ার্ড গুলো ইউজ করি, দিজ আর কল্ড প্রিপোজিশন, ঠিক আছে? হোয়াট ইজ দ্য মিনস ইম্পর্টেন্স অফ প্রিপোজিশন? এই দেখবে যে যে কোনো তুমি এক্সাম দিতে যাও, প্রিপোজিশন ছাড়া, কনকর্ড ছাড়া, কোয়েশ্চেনটা একটা আমি বাদ দিলাম, প্রিপোজিশন ছাড়া, কনকর্ড ছাড়া, এগুলো ছাড়া কোনো রকম কোনো কম্পিটিটিভ এক্সাম হয় না। সো হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ কনকর্ড? কনকর্ড হেল্প করছে সেন্টেন্সের স্ট্রাকচারটা তৈরি করার জন্য। নাও হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ প্রিপোজিশন? হোয়াই উই হ্যাভ টু নো what is the preposition and why we have to use it in the sentence? এটা যদি সেন্টেন্স ইউজ না করি তাহলে কি হবে না? যদি আমি বলি I am sitting the bench, so is it correct sentence or wrong? I am sitting the bench, I am sitting on the bench বলতে হবে, sitting the bench বলতে পারবো না, ঠিক আছে না? তো কেন বলতে পারবো না? অনটা কি কাজ করে? অন অ্যাকচুয়ালি ইজ লোকেশন অফ মাইন্ড, আমার লোকেশনটা, যে আমি কোন জায়গাতে আছি, আমি বেঞ্চে আছি, ঠিক আছে, বেঞ্চের উপরে আছি, ঠিক আছে, প্লাস কখন আছি, ঠিক আছে, যেমন এখন আমি পড়াচ্ছি, ঠিক আছে, আই এম টিচিং রাইট নাও, সো টিচিং এট হোয়াট টাইম,
কয়টা বাজে এখন, সাপোজ 4টা বাজে, ঠিক আছে। আই এম সিটিং এট আই এম টিচিং এট 4 PM, ঠিক আছে, 4টার সময় আমি পড়াচ্ছি। তো 4 PM এর আগে যে আমি যেটা লিখলাম, যে অ্যাট যে লিখলাম, অ্যাটটা কেন লিখলাম, টাইমটাকে আমি এখানে অ্যাড করার জন্য, ঠিক আছে। সো প্রিপোজিশনটা অলওয়েজ কি বোঝায়, লোকেশনটা বোঝানোর চেষ্টা করে, ঠিক আছে, প্লেস, যে তুমি কখন কোথায় আছো, ঠিক আছে। প্রিপোজিশন কেন ইম্পর্টেন্ট, প্রিপোজিশন কি হেল্প করে, প্রিপোজিশন আমাদের প্লেস জানতে হেল্প করে, টাইম জানতে হেল্প করে, অ্যান্ড ডিরেকশন, তুমি কোন ডিরেকশনে আছো সেটা জানতে হেল্প করে, ঠিক আছে। আর তাছাড়া প্রিপোজিশনের আরেকটা কাজ হলো, প্রিপোজিশন অ্যাকচুয়ালি একটা ব্রিজের মতো কাজ করে। ওকে, ব্রিজ কিরকম, যদি আমি লিখি যে we are sitting dash the bench লিখলাম, ঠিক আছে, বেঞ্চ লিখলাম, ঠিক আছে। এবার দা বেঞ্চ যে কথাটা আর উই আর সিটিং যে কথাটা, এই দুইটা কথার মধ্যে যে মানে একটা যে গ্যাপ যেটা আছে সেটা ফিল করে কে, প্রিপোজিশন, ঠিক আছে। সো প্রিপোজিশন অ্যাকচুয়ালি ক্রিয়েটস রিলেশনশিপ, ওকে, ইট বিল্ডস দ্য ব্রিজ, ওকে, ইট ক্রিয়েটস রিলেশনশিপ অ্যামং ওয়ার্ডস। মানে যে কোনো ওয়ার্ডস লেখলেই তো আর সেন্টেন্স মিনিংফুল হয় না, ওয়ার্ড গুলো সাজিয়ে গুছিয়ে সুন্দর করে একটা স্ট্রাকচার ওয়াইজ লিখতে হয়, ওকে, আদারওয়াইজ দ্য সেন্টেন্স উইল নট বি মিনিংফুল। সো প্রিপোজিশনটা কি করে, প্রিপোজিশনটা সেন্টেন্সকে মিনিংফুল হওয়ার জন্য ইট ওয়ার্কস লাইক আ ব্রিজ, ঠিক আছে, মনে থাকবে। সো এই জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট, যে কোনো সরকারি চাকরির পরীক্ষা দেবে প্রিপোজিশন ছাড়া কোনো পরীক্ষা নাই, ঠিক আছে। আর তারপরে টেন্স এন্ড টাইম, সেটা শুনেছো কখনো, টেন্স, টেন্স কি বুঝায়, টেন্স, টেন্সের মানে কি, টেন্স কি কাজ করে, টেন্স অলওয়েজ কাল বা টাইম বুঝায়, ওকে। তুমি কখন কি করছো, ঠিক আছে, তুমি এখন কি করছো, এট প্রেজেন্ট, তুমি ইন ফিউচার কি করবে, তুমি এট পাস্ট কি করেছিলে, ঠিক আছে, তোমার কাজের সময়, ঠিক আছে, তুমি এখন একজন স্টুডেন্ট, হ্যাঁ, হতে পারে তুমি একজন টিচার, ঠিক আছে, বাট এখন একজন স্টুডেন্ট, কারণ তুমি একজন স্টুডেন্টের মতো পড়ছো, ঠিক আছে। তুমি যখন বাড়িতে যাবে, তুমি যখন কাউকে পড়াতে যাবে, দেন ইউ উইল বি টিচার, ওকে। সো এট হোয়াট টাইম হোয়াট উই আর ডুইং, ওকে, হাউ উই আর বিং, ঠিক আছে, কখন কি হচ্ছে, ঠিক আছে, এখন আমি কি, ভবিষ্যতে আমি কি হব, ঠিক আছে, এখন আমি সাপোজ একজন বেকার মানুষ, ঠিক আছে, ভবিষ্যতে ইন ফিউচার আই উইল বি গভর্নমেন্ট এমপ্লয়ি, ঠিক আছে। সো প্রত্যেকটা সময় আমরা আমাদের মানে কি বলে, মানে কখন কি করছি বা হচ্ছি, বা কখন আমাদের কাছে কি আছে, এখন আমাদের কাছে যা আছে ভবিষ্যতে তা নাও থাকতে পারে, বা ভবিষ্যতে এর থেকেও বেশি থাকতে পারে, ঠিক আছে না। এই সমস্ত কিছুর সময় টেন্স বা টাইমের মাধ্যমে বোঝা যায়, ঠিক আছে। টেন্স বা টাইমটা এই জিনিসগুলো ইন্ডিকেট করে। এখানে টেন্স বা টাইমে টোটাল আমরা কয়টা ফর্মুলা পাবো, 12টার মতো ফর্মুলা পাবো, ঠিক আছে। মানে বেশি ইংলিশের মধ্যে একদম বেশি ইংলিশ ইজ লাইক water, very easy, okay, it's very easy, okay, you have to take it very lightly, ওকে। যদি বেশি মানে যদি মানে খুব টাফ হিসাবে নাও তো টাফ লাগবে, ওকে, লাইটলি নাও তো লাইটলি নিলে লাইটলি লাগবে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে টেন্স এন্ড টাইমের মধ্যে কয়টা, 12টার মতো, ঠিক আছে। প্রিপোজিশন ধরো হার্ডলি আমাদের বেসিক প্রিপোজিশন যদি আমরা পড়ি, তাহলে ধরো হার্ডলি 25টার মতো আমরা প্রিপোজিশন পাবো, ঠিক আছে, বেসিক প্রিপোজিশন, ঠিক আছে, কোনটার মানে কি এগুলো আমরা জানবো, ঠিক আছে, একটু ড্র করে করে, ঠিক আছে। তো খুব একটা বেশি ফর্মুলা না, হ্যাঁ। আর কোয়েশ্চেন ট্যাগের মধ্যে তো কোনো ফর্মুলাই নাই। ডিটারমিনার, ডিটারমিনার মানে নির্দেশক, ঠিক আছে, নির্দেশ করে, যেমন আমরা দা ইউজ করি, হ্যাঁ, দ্য সান, দ্য মুন, ঠিক আছে। তারপর আমরা দিস ইউজ করি, দিস বয় ইজ ভেরি ব্যাড, ঠিক আছে। সো এই দিস কথাগুলো, তারপর আমরা আরো কি কি এরকম ওয়ার্ড ইউজ করতে পারি, মাই বুক, ঠিক আছে, ইউর টিচার, ঠিক আছে, এরকম বিভিন্ন রকম কথা যেগুলো বলি কোনো কিছুকে নির্দেশ করার জন্য, ডিটারমাইন করার জন্য, ঠিক আছে। দেন ইট ইজ কল্ড ডিটারমিনার, ঠিক আছে। এই ডিটারমিনার যেটা আছে আমাদের। তারপর ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্ব হলো, ফ্রেজাল ভার্বের মধ্যে তোমরা কোনো রকম কোনো রুলস পাবে না। ফ্রেজাল ভার্ব ইজ জাস্ট লাইক আ সিনোনিম, ঠিক আছে। এখানে গ্রুপ অফ ওয়ার্ড থাকবে, ঠিক আছে, যেমন কল ইন, কল আউট, ঠিক আছে, ওইগুলোর সিনোনিম যেরকম পড়ো, যে একটা ওয়ার্ডের মিনিংটা কি, এই ফ্রেজাল ভার্ব দিয়ে দেবে, ফ্রেজাল ভার্বের মিনিং গুলো তোমাদের শিখতে লাগবে সিনোনিমের মতো। এখানে কোনো রকম কোনো রুলস নাই, ঠিক আছে। জিরান্ড, জিরান্ড এর বাংলা তো আমি জানি না, ঠিক আছে, তবে জিরান্ড আমরা কি বলে, মানে ভার্ব যেটা, ক্রিয়া আমরা যেটা বলি, ঠিক আছে, ক্রিয়া
ক্রিয়াটাকে আমরা কিভাবে নাউনে পরিণত করব। নাউন মিন্স নাম, নাম তো জানো তোমরা, ঠিক আছে, বাংলা গ্রামারও এগুলো আছে, তোমাদের তো বাংলা পড়তেই হবে না, বেঙ্গলি গ্রামারেও নাউন আছে। নাউন কি বলে বাংলাতে জানো? নাউন মিন্স বিশেষ্য, ভার্ব মিন্স ক্রিয়া, ঠিক আছে, মানে ভার্বকে যখন আমরা নাউন করব, ঠিক আছে, ভার্বের কাজ কি? ভার্ব হলো কাজ বুঝানো। নাউনের কাজ কি? নাউন কি করে? নাউন কি বুঝায়? নাম বুঝায়, ঠিক আছে। তো কাজটাকে যখন আমরা নামে চেঞ্জ করে ফেলবো তখন আমাদের যে রুলস ফলো করতে হবে, যে একটা কাজ, ঠিক আছে, যে আমি বলছি যে হাঁটছে লোকটা, হাঁটাটা তো একটা কাজ, কাজটাকে আমি নাউনে কি করে চেঞ্জ করব? কাজ তো নাউন হবে না, নাম তো হবে না, ঠিক আছে না? বাট আমি কিভাবে চেঞ্জ করব? চেঞ্জ করার জন্য যে রুলস ফলো করতে হবে সেটা আমার জিরান্স চ্যাপ্টারে আছে, ঠিক আছে। আচ্ছা, আর এরর আইডেন্টিফিকেশন। এবার এরর আইডেন্টিফিকেশনের জন্য দেখো পার্টিকুলার কোনো রকম কোনো চ্যাপ্টারের নাম কিন্তু তারা দেয়নি যে এই চ্যাপ্টার থেকে আমি এরর দেবো, ঠিক আছে, বা এই চ্যাপ্টার থেকে এরর কারেকশন আসবে। তো আমাদের এরর কারেকশনের জন্য আমাদের নিজে থেকে কিছু চ্যাপ্টার আমাদের পড়া দরকার। কি কি চ্যাপ্টার আমরা পড়বো যে কোনো পরীক্ষার ক্ষেত্রে? প্রথম এরর কারেকশনের জন্য আমরা মডেল পড়বো, মডেল ভার্ব যেটা, টেন্স এন্ড টাইম পড়বো, প্রিপোজিশন পড়বো, এন্ড ডিটারমিনার পড়বো। এই চারটা টপিকের উপর এরর কারেকশন থাকবে, ঠিক আছে। এটা আলাদা করে আর তারা বলে না আর কি, কারণ চারটা চ্যাপ্টার তো অলরেডি আছে এখানে দেওয়া, ঠিক আছে। সো এরর কারেকশন যখন করবো, এরর কারেকশন মিন্স কি? এরর মিন্স কি? ভুল, ভুল খুঁজে বার করা সেন্টেন্স থেকে, ঠিক আছে। সো এই ভুলটা কিসের উপর থাকতে পারে? ডিটারমিনার, টেন্স, প্রিপোজিশন এন্ড মডেলের উপর থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপর ডিগ্রি অফ কম্পারিজন। ডিগ্রি অফ কম্পারিজন মানে হলো যেরকম আমরা বলি না যে হি ইজ গুড পারসন, হি ইজ বেটার দেন ইউ, হি ইজ দ্য বেস্ট ওয়ান ইন মাই ক্লাস। ওকে, সো কাউকে আমি গুড বলছি, কাউকে বেটার বলছি, কাউকে আমি বেস্ট বলছি, ঠিক আছে। তো এই যে অ্যাডজেক্টিভ মানে তোমার কোয়ালিটির যে কম্পারিজন হচ্ছে, ঠিক আছে, মানে তুমি কি ভালো না একটু ভালো না সব থেকে বেশি ভালো, এগুলো হলো ডিগ্রি অফ কম্পারিজনের পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স একটা অনেকটাই একটা কি বলে একটা অ্যাডভান্স লেভেলের গ্রামার, একটা অনেক কঠিন একটা চ্যাপ্টার, ঠিক আছে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে ইংলিশের সেন্টেন্স বানানো, ঠিক আছে, সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় সেটার আইডিয়া যদি না থাকে তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে একটু প্রবলেম হতে পারে, ঠিক আছে, নাও পারতে পারে। কারণ ট্রান্সফরমেশন মানে কি বুঝে? ট্রান্সফর্ম মানে কি? ট্রান্সফর্ম কথাটা মানে কি? কোনো কিছু ট্রান্সফর্ম করে ফেলা মানে, হ্যাঁ, পরিবর্তন করে ফেলা। পরিবর্তনটা কি মানে কিরকম পরিবর্তন? ট্রান্সফরমেশনটা মানে একদম টোটালি চেঞ্জ করে ফেলা নাকি মানে কি চেঞ্জ করা এটা? হ্যাঁ, হ্যাঁ, মানে যে সেন্টেন্সটা তোমাকে দিল, you cannot change the meaning of the sentence, you have to change only the structure of the sentence, যেটাকে আমরা বাংলাতে রূপান্তর বলি, মানে কমপ্লিট চেঞ্জ না। ওকে, someone has given me water suppose, okay, and I have transformed it into ice, ঠিক আছে, ওয়াটারকে আমি আইস করলাম, ঠিক আছে। তো এটাতে আমি কি চেঞ্জ করলাম? ওয়াটারকে আমি কমপ্লিটলি ভ্যানিশ করে দিলাম না, তো আমি জাস্ট রূপে চেঞ্জ করলাম, ঠিক আছে, দ্য স্ট্রাকচার। ওকে, সো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মিনস দ্য সেন্টেন্স হুইচ ওয়ান ইউ means you will get in your exam, the structure of this sentence has to be changed, ঠিক আছে, মিনিং উইল রিমেইন সেম, মিনিং তুমি চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে। তোমাকে একটা নেগেটিভ সেন্টেন্স দিল, ঠিক আছে, দিয়ে বললো নেগেটিভটাকে পজিটিভে করো, ঠিক আছে। এবার তুমি বললে নেগেটিভ সেন্টেন্স, একটা নাবাচক সেন্টেন্সকে আমি যদি পজিটিভে করতে যাই তাহলে তো এটার মানেই চেঞ্জ হয়ে যায় না, এমন ভাবে চেঞ্জ করতে লাগবে যাতে করে এটার মানে চেঞ্জ না হয়। ওকে, এটা হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। সো এই কারণে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা মানে একটু অ্যাডভান্স লেভেলের গ্রামার, ঠিক আছে, একটু টাফ থাকে। আর অনেক রকম সেন্টেন্স, আমাদের যা যা সেন্টেন্স আছে, সেন্টেন্সের টাইপস আছে, ওকে, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, অ্যাকর্ডিং টু মিনিং, আমরা যত রকম সেন্টেন্স পাই প্রত্যেকটা সেন্টেন্সের ট্রান্সফরমেশনই আমাদের জানতে লাগে, ঠিক আছে। যেমন সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্সের ট্রান্সফরমেশন জানতে লাগে, তেমন তোমরা আবার অ্যাসার্টিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ প্রত্যেকটা সেন্টেন্সের ট্রান্সফরমেশন জানতে লাগবে, ঠিক আছে। দ্যাটস ওয়াই ইট ইজ আ লিটল বিট টাফ। ওকে, সো এই হলো তোমাদের গ্রামাটিক্যাল নলেজের টোটাল চ্যাপ্টার, ঠিক আছে। কতগুলো আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, টোটাল 11 চ্যাপ্টার্স। ওকে, টোটাল 11 চ্যাপ্টার্স ইউ উইল গেট, এন্ড ফর 11 চ্যাপ্টার্স আমাদের কতদিন সময় লাগতে পারে?
শুধুমাত্র গ্রামাটিক্যাল সেকশনটা কমপ্লিট করার জন্য, মানে 11টা কমপ্লিট করার জন্য আমাদের সাপোজ 17 to 18 ক্লাস আমাদের লাগতে পারে অনলি ফর গ্রামাটিক্যাল নলেজ। ওকে, 17 to 18 ক্লাস, ওকে, ম্যাক্স টু ম্যাক্স 20, এর বেশি লাগবে না, ঠিক আছে। কারণ কিছু আছে একদম ছোট, যেমন জিরান্ড একদম ছোট, যেমন কোয়েশ্চেন টেক একদম ছোট, ঠিক আছে। দুটো চ্যাপ্টার একই সাথে একই দিনে করে ফেলতে পারবো, ঠিক আছে। টেন্স করতে সম্পূর্ণ আমার একটা ক্লাস লাগবে, ঠিক আছে। আমি যদি 3 ঘন্টা ক্লাস করে তাহলে একটা ক্লাস সম্পূর্ণ লাগবে টেন্সের উপরে, একটা ক্লাস সম্পূর্ণ লাগবে মানে ডিটারমিনারের উপরে। ফ্রেজাল ভার্ব আমি তোমাদের সিলেক্টেড দিয়ে দেব, তোমরা এগুলো মিনিং গুলো শিখবে, ঠিক আছে। তারপর কনকর্ডের জন্য আমার 2টো ক্লাস লাগবে, এরকম করে টোটাল ম্যাক্স টু ম্যাক্স 20, এর বেশি একটা ক্লাস লাগবে না গ্রামাটিক্যালের জন্য, ঠিক আছে। প্যারাগজিতে চলো। প্যাডাগজির মধ্যে প্রথমত ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এন্ড লার্নিং। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন মিন্স মানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হলো ল্যাঙ্গুয়েজ মানে কি করে শিখছে বাচ্চারা, ঠিক আছে। একটা জিনিস দেখো, ইংলিশ ইজ আওয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মিন্স মানে মাদার টাং আর কি। ইংলিশ ইজ আওয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ? সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ওকে। সো as it is not our means native language, so as a student how we can learn it, or as a teacher how we can help our student to learn it, ঠিক আছে। এই জিনিসটা তোমরা এখানে পড়বে, ঠিক আছে। অ্যাকুইজিশনটা হলো মানে ন্যাচারালি যখন আমরা মানে বাচ্চারা মানে আমরা সবার আগে কি শিখি, আমরা তো বাংলাতে কথা বলা শিখি, তাই না? আমরা তো আর ইংলিশে কথা বলা শিখি না। কিন্তু তুমি ইউএস যাও, ওখানে তোমার মানে তারা কি শিখবে, মানে একদম বাচ্চা তখন কি শিখবে, তারা ইংলিশ শিখবে, কারণ তাদের মা ইংলিশ বলে, ওটা তাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে না? সো মানে ন্যাচারালি তুমি কোনো একটা জিনিসকে কি করে শিখবে। আর আরেকটা হলো যে টিচারের মাধ্যমে, ঠিক আছে, একটা সিস্টেমেটিক প্রসেস মেনটেন করে তুমি কি করে শিখবে, ঠিক আছে। এটা হলো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এন্ড লার্নিং, ঠিক আছে। আচ্ছা, তারপর কি থাকে? প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, সেটা আমাদের, ওকে, অ্যাজ এ টিচার হুইচ প্রিন্সিপালস উই হ্যাভ টু ফলো, ঠিক আছে। কি কি ভাবে আমরা শেখাতে পারি, শেখানোর স্টাইল কি কি আছে, ঠিক আছে। কাউকে আমি বলতে পারি যে তোমরা একটা গ্রুপ বানাও, গ্রুপ ডিসকাস করো, পরে তুমি শিখো, ঠিক আছে। কাউকে আমি বলতে পারি যে না না, ইংলিশ তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সো আই উইল গিভ ইউ বেঙ্গলি সেন্টেন্সেস, ওকে, বেঙ্গলি লাইন্স, ওকে, দেন আই উইল টিচ ইউ হাউ টু ট্রান্সলেট ইট ইনটু ইংলিশ, ওকে। সো আমি ট্রান্সলেশন প্রসেসের মাধ্যমে কাউকে ইংলিশ শেখাতে পারি, ঠিক আছে। কাউকে আমি সাইলেন্ট মেথডের মাধ্যমে শেখাতে পারি। বিভিন্ন রকম মেথড আছে যেগুলো টিচারের ফলো করতে হয় শেখানোর জন্য, ঠিক আছে। যখন তোমরা টিচার হবে তখন তোমরাও যদি তোমরা মানে পড়াতে চাও কাউকে, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ যদি পড়াতে যাও, ঠিক আছে, তখন তুমি কি করে শেখাবে? যদি এটা বাংলা না হয়, বাংলা হলে না ন্যাচারালি এটা আমরা যে কোনো মানুষ আমরা শিখতে পারি, ঠিক আছে, ন্যাচারালি এটা আমাদের মধ্যে চলে আসে, ঠিক আছে। অন্য ল্যাঙ্গুয়েজ হলে তো এইগুলো তোমাদের এই স্ট্র্যাটেজিতে শিখতে হবে। ল্যাঙ্গুয়েজ স্কিল কি করে ডেভেলপ করতে হয়, ঠিক আছে, যেমন রাইটিং স্কিল কি করে ডেভেলপ করবে, ওকে, লিসেনিং স্কিল কি করে ডেভেলপ করবে, ঠিক আছে, স্পিকিং স্কিল কিভাবে ডেভেলপ করবে, ঠিক আছে, ওই জিনিসগুলো এই চ্যাপ্টারে আছে। তারপর রুল অফ গ্রামার, গ্রামারের রোলটা কি পার্টিকুলারলি, হোয়াই গ্রামার ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইন কেস অফ লার্নিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এইটা তোমাদের শিখতে হবে। আর হলো চ্যালেঞ্জেস অফ টিচিং ল্যাঙ্গুয়েজ ইন ডাইভার্স ক্লাসরুম। ডাইভার্স ক্লাসরুম মানে দেখো, একটা ক্লাসরুমের মধ্যে সব স্টুডেন্টরা তো আর একই রকম থাকে না, ঠিক আছে না, বিভিন্ন ক্যাটাগরির স্টুডেন্ট থাকে, বিভিন্ন জায়গার স্টুডেন্ট থাকে, কেউ ইন্ট্রোভার্ট থাকে, কেউ এক্সট্রোভার্ট থাকে, কেউ মানে মানে কি বলে মানে অ্যাটেন্টিভ থাকে না, ঠিক আছে, বিভিন্ন রকমের স্টুডেন্ট থাকে, কেউ কেউ একবার বললেই বুঝে যায়, কেউ 10 বার বললেও বুঝে না, ঠিক আছে। সো বিভিন্ন রকম স্টুডেন্ট যখন থাকে একটা ক্লাসের মধ্যে, এজ এ টিচার সবাইকে তুমি কি করে হ্যান্ডেল করবে যাতে যে মানে একবার বললে বুঝে সেও যেন বুঝে, আর যে 10 বার বললে বুঝে সেও যেন বুঝে, ঠিক আছে। কারণ তোমাকে তো একটা টপিকের জন্য 50 দিন ক্লাস দেবে না, তোমাকে একটা টপিক একটা ক্লাসে শেষ করতে হবে, ঠিক আছে। তুমি যখন মানে টিচার হবে, সিস্টেমেটিক ওয়েতে তোমাকে পড়াতে হবে, তখন মানে তোমরা তো এগুলো তোমরা বিএড এর মধ্যে করোনি, তোমাদের মানে এই যে কি বলে মানে মডেল টডেল বানিয়ে নিয়ে যাওয়া যায়, ঠিক আছে, কি করে ইজিলি বোঝানো যায় স্টুডেন্টদেরকে, বা একদম পিছনে কর্নারে যে বসে যে কিনা কিছু বলে না,
ও কি করে নিজেকে ইমপ্রুভ করতে পারে, ঠিক আছে, কি করে মানে টিচারের সাথে কি বলে মানে কনভারসেশন করতে পারে, ঠিক আছে, ওগুলো তো শেখানো হয়। এই জিনিসটাই এখানে আছে আর কি। আবার ঠিক আছে, এখানে মানে ইংলিশের উপর বেস করে করতে হবে আর কি, ঠিক আছে। এখানে মেইন হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজটা। আচ্ছা, তারপর হলো, এটা তো গেল, চ্যালেঞ্জেস গেল। আচ্ছা, তারপর হলো ইন্ট্রোডাকশন টু ইংলিশ ফনোলজি। ফনোলজিটা কি? ফনোলজি হলো সাউন্ড, ঠিক আছে। ফোন থেকে এসছে ফনোলজি। হোয়াট ইজ দ্য মিনিং অফ ফোন? ফোন মিনস সাউন্ড, ঠিক আছে। আমরা কি করে সাউন্ড করছি, ঠিক আছে। এখানে তোমাদের অ্যালফাবেট শিখতে হবে। এতদিন তোমরা কয়টা অ্যালফাবেট শিখছো ইংলিশে? হাউ মেনি অ্যালফাবেটস আর দেয়ার ইন ইংলিশ? How many alphabets? 26? Okay, so now in phonology you will get approx 40 to 44 alphabets. ওকে, তোমাদের এগুলো শিখতে হবে। আমি জাস্ট একটা চার্ট দেখাই তোমাদের, হ্যাঁ, অ্যালফাবেট। একটা চার্ট দেখাই, দেখো, ঠিক আছে, ভয় পাবে না দেখলে, ঠিক আছে। ও এইগুলো তোমাদের শিখতে হবে। এই হলো তোমাদের অ্যালফাবেট। টোটাল তোমাদের কোয়েশ্চেন ফনোলজি থেকে তোমরা যদি ট্যাটু, তো হ্যাঁ, তোমরা যদি 8 ইয়ার্স এর, ওকে, 2015 থেকে টোটাল 2024 পর্যন্ত, তো লাস্ট যেটা গেল সেটা তো 4 এর না অ্যাডভার্টাইজ। তো 8 ইয়ার্স এর তোমরা যদি পিওয়াইকিউ দেখো, আমি অ্যানালাইজ করে দেব ক্লাসের মধ্যে, ফনোলজি থেকে টোটাল মিনিমাম 3টা করে কোয়েশ্চেন থাকে, ম্যাক্সিমাম 4টা 5টাও থাকতে পারে, ঠিক আছে। এগুলো তোমাদের শিখতে লাগবে। কোনটাকে এখানে এ বলা হচ্ছে, কোনটাকে বি বলা হচ্ছে, কোনটাকে ডি বলা হচ্ছে। এটা এ বি ডি না, এটা অ বো ডো কো, এইভাবে আমরা এখানে বলি আর কি, ঠিক আছে। তারপর যেরকম আমরা, তোমরা শুধু এস পড়ো, এস, ঠিক আছে, এস। আমরা শুধু কি জানি যে ইংলিশে একটা এস আছে। এস মানে কি? মানে স যেটা এখানে, এই সর জন্য অনেক রকম, টোটাল 3টা তোমরা এখানে সিম্বল পাবে স। একটা হলো সুর স, স তালিব্যস্য, ওকে, মানে বাংলায় যে অনেকগুলো আছে না, স তালিব্যস্য একটা, একটা দন্তাস্য একটা, একটা স, ঠিক আছে, স স, ঠিক আছে, সিন স স, ঠিক আছে। এটা এটা চ না, ছ না, স না, এটা স, ঠিক আছে। সো প্রত্যেকটা সাউন্ডের জন্য এখানে তোমরা ইয়ে পাবে, ঠিক আছে। এই দেখো এস এইচ, যেটা আমি বললাম আর কি, শর্ট শুজ, এটার জন্য এই সিম্বলটা। ক্যাজুয়াল, জু জু টাইপের যেটা, এটার জন্য হলো এই সিম্বলটা, ঠিক আছে। এই দেখো 6 এর যেটা আর কি, যেটা 6 স স স যেটা, ঠিক আছে, এটার জন্য এটা। তো এস এরই এরকম টোটাল 3টা পাবে, ঠিক আছে। সো এই জন্য এখানে অ্যালফাবেটটা তুলনামূলক বেশি হয়। কতগুলো আছে দেখো, 44 না? তো আমি বললাম যে 42 44টা থাকবে। 44টা তোমাদের এখানে শিখতে লাগবে, ঠিক আছে। চিন্তা করবে না, আই এম হিয়ার, ওকে। তারপর দেখো, এই যে এখানে যেমন ভাওয়েলও আছে, কনসোনেন্ট আছে। আমরাও যেরকম ইংলিশে ভাওয়েল কনসোনেন্ট পাই না, এখানেও ভাওয়েল কনসোনেন্ট আছে, ঠিক আছে। এখানে ভাওয়েলের মধ্যে 2টো পার্ট আছে আর কি, মনোপথং ডিপথং, মানে সিঙ্গেল ভাওয়েল না ডাবল ভাওয়েল, ঠিক আছে। মানে অনেক সময় ওয়ার্ডের মধ্যে আমরা একটা ভাওয়েল ইউজ করি, ঠিক আছে, আবার একই সাথে ওয়ার্ডের মধ্যে 2টো ভাওয়েলও একসাথে থাকতে পারে, ঠিক আছে। তো যদি 2টো থাকে দেন ইট ইজ কল্ড ডিপথং, আর একটা থাকলে মনোপথং। ওই সবগুলো এখানে আলাদা আলাদা, এই কারণে এখানে 44টা হয়ে গেছে, ওকে। আদারওয়াইজ এখানে বেশি হওয়ার কোনো ইয়ে ছিল না। আর এটা হলো আইপিএ অনুসারে, ঠিক আছে। আর এখানে সিলেবেলও তোমরা পাবে। সিলেবেল কোনটা জানো? সিলেবেল, সিলেবেল কোনটা?
যেমন পটেটো, ওকে, পটেটোকে পটেটো তিনটা পার্টে বলি, ওকে। তো ওইগুলো হলো সি লেভেল, ঠিক আছে। আর ছোট্ট স্মলেস্ট ইউনিট যেটা আমরা প্রনাউন্স করতে পারি একসাথে, স্মলেস্ট, ওকে। তো তারপর আমাদের কি থাকছে, টিচিং লার্নিং মেটেরিয়ালস আমাদের কি কি আছে, ওইগুলো তো আমাদের এটা ইজি, এটা তো আমরা সবাই জানি মেটেরিয়ালস কি কি আছে, ঠিক আছে। রাইট নাও তো আমাদের যে মাল্টিমিডিয়া মেটেরিয়ালস গুলো ওইগুলো বেশি করে ইউজ করা হচ্ছে, ঠিক আছে না। এখন তো আর আগের মতো ওই রকম বই নিয়ে নিয়ে পড়ানো হয় না। এখন আমার সিলেবাস দেখানো দরকার, আমি গুগল করব সিলেবাস। আগে তো টিচারদের সিলেবাস প্রিন্ট করে নিয়ে যেতে হতো, ওকে। সো রাইট নাও উই আর ডেভেলপড, উই আর ইন দ্য এরা অফ টেকনোলজি না। সো ইভালুয়েটিং ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন এন্ড প্রফিসিয়েন্সি ইন LSRW মিন্স লিসেনিং, স্পিকিং, রিডিং এন্ড রাইটিং। ওগুলোর মধ্যে তুমি প্রফিসিয়েন্সি মিন্স ইউর স্কিল কিভাবে ডেভেলপ করবে, দক্ষতা, ঠিক আছে, কি করে ডেভেলপ করবে। তারপর স্ট্র্যাটেজি ফর টিচিং চিলড্রেন উইথ স্পেশাল নিড, এটা তো আমাদের কিছু বেসিক জানা থাকা দরকার, ঠিক আছে না। স্পেশালি এবলড টিচার, সরি স্পেশালি এবলড স্টুডেন্ট যারা থাকে, কি করে একটু হ্যান্ডেল করতে হয়। অনেক সময় তো আমাদের আমাদের মানে ম্যাক্সিমাম ক্লাসে অনেক সময় এরকম থাকে এক দুজন না, তাদের জন্য কি করে পড়াতে হয়, রেমেডিয়াল টিচিং, বিভিন্ন রকম টিচিং এর এই পার্টটা প্যাডাগজির তোমরা পাবে, ঠিক আছে। আর এখানে হলো তোমাদের গ্রামাটিক্যাল আর কম্প্রিহেনশন। কয়টা থাকে, একটা না দুটো, একটা থাকে বোধহয় স্টোরি, আর একটা পোয়েট্রি বেস থাকে কম্প্রিহেনশন, পোয়েট্রির উপর বেস করে না, শুধুমাত্র স্টোরির উপর বেস করেই থাকে, পোয়েট্রিও থাকে মনে হয়, থাকে। আচ্ছা আমি একটু দেখি আমার মানে কোয়েশ্চেন অলরেডি আছে কিনা এখানে, দেখুনি। এটা তো সিলেবাস, এটা কোয়েশ্চেন, এটা পেপার 1, এটা পেপার 2। আচ্ছা একটা আছে, একটাই আমরা দেখি। তোমাদের বিএড কবে কমপ্লিট হয়েছে? চল, শেষ হচ্ছে। ও বেশি দিন না তো, এবারে শেষ। আচ্ছা তোমার বেশি দিন নয় তো হয়নি। আচ্ছা এটা সিডিপির তো দরকার নাই, সিডিপি তো আমার পার্ট না। এই ইংলিশ, ও তো একটা থাকছে তোমার স্টোরি পেজ, ও এই জায়গাটা একটু চলে আসছে এই দিকে, একটা থাকছে স্টোরি পেজ, ওকে। স্টোরি পেজে এখানে কয়টা থাকে, টোটাল 5টা প্রশ্ন। পোয়েট্রি বেস থাকবে আরেকটা, ওখানে কিছু সিনোনিম এন্টোনিমও থাকবে, এটা তো জানা কোথায়, ঠিক আছে। পোয়েট্রির ওয়ার্ড গুলো দিয়ে কিছু সিনোনিম এন্টোনিম থাকে, ওইখানেও থাকবে 4টা, সরি 5টা, 10 নাম্বার গেল কম্প্রিহেনশনে, টোটাল 10 নাম্বার কম্প্রিহেনশন। গ্রামার কত নাম্বার থাকে, এখান থেকে স্টার্ট হলো 11 নাম্বার থেকে এখানে গ্রামার, ঠিক আছে। ভার্ব এন্ড কি বলে ডিটারমিনারের উপর বেস করে এই কোয়েশ্চেনটা দিয়েছে, এটা দিয়েছে প্রিপোজিশনের উপর বেস করে, ঠিক আছে। এটা ডিটারমিনারের উপর বেস করে তোমাদের গ্রামারের যে টপিক গুলো আছে আর কি, ঠিক আছে। প্রথমটা ডিটারমিনার এন্ড ভার্ব, ঠিক আছে। পরেরটা প্রিপোজিশন, ঠিক আছে। এটা ভার্ব, কমপ্লিটলি ভার্বের উপর বেস করে, ঠিক আছে, মানে আর কি টেন্স এন্ড টাইম যেটা ছিল না চ্যাপ্টার, ওইটার উপর বেস করে, ঠিক আছে। এটাও দিয়েছে ডিটারমিনার, এটা এখানে লেখাই আছে ডিটারমিনার, নাম্বার অফ ডিটারমিনার। এটা দিয়েছে কনকর্ড, যেটা লেখা আছে না, যেটা বললাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটার উপর বেস করে এটা, ঠিক আছে। আচ্ছা এটা দিয়েছে মিনিং, সরি আইএনজি যদি অ্যাড করো তাহলে স্পেলিংটা কোনটার কারেক্ট হয়, ঠিক আছে। এই যে ইফ আইএনজি ইজ অ্যাডেড টু দ্য ওয়ার্ড লাই কথাটার সাথে আইএনজি অ্যাড করলে কোন স্পেলিংটা এখানের কারেক্ট হয়, লেইং, লাইং আর নাকি এই লাইনটা কোনটা কারেক্ট হয় আর কি, স্পেলিং কারেকশনে, ঠিক আছে। তারপর দিয়েছে প্রিফিক্স, এটা এখানে না, এটা নিয়ারেস্ট মিনিং মানে সিনোনিম অ্যান্টোনিম। এরপর কি চলে আসছে, এরপর প্যাডাগজি চলে আসছে,
Direct method of teaching language, direct method, purpose of language learning, কেন ল্যাঙ্গুয়েজ শেখানো দরকার, ফুল ফর্ম অফ কল, এগুলো প্যাডাগোজির মধ্যে পাবে। হ্যাঁ, আর এখানে তোমার এখান থেকে শুরু হচ্ছে তোমার ইয়েটা ফনেটিক্স, ফোনোলজি যেটা বললাম এখন, ঠিক আছে, এখান থেকে। তাহলে ফনেটিক্স এর কয়টা প্রশ্ন আসছে? এই একটা প্রশ্ন গেল। হুম, এই আরেকটা ডাব্লিউ, ওয়ার্ল্ড কথাটার মধ্যে ডাব্লিউ যেটা, সেটা কিসের এক্সাম্পল? এটা হলো সেকেন্ড, দুইটা প্রশ্ন, ঠিক আছে। সিলেবল থেকে একটা প্রশ্ন, তিনটা প্রশ্ন, এটা আরেকটা প্রশ্ন, চারটা প্রশ্ন। ফ্রিকেটিভ সাউন্ড কি? চারটা প্রশ্ন। হুম, এটা টোন, পাঁচটা প্রশ্ন। তো এখান থেকে পাঁচটা প্রশ্ন আসে টোটাল, ঠিক আছে। পাঁচটা প্রশ্ন ফনেটিক্স থেকে তোমাদের ম্যাক্সিমাম আসবে আর কি, এর উপর আসবে না, ঠিক আছে। কোনো কোনো ক্ষেত্রে আবার তিনটাও দেখা যায়, চারটাও দেখা যায়, ঠিক আছে। ম্যাক্সিমাম পাঁচটা থাকবে। আর 10 নাম্বার তোমরা কম্প্রিহেনশনে পাবে, ঠিক আছে। 30-র মধ্যে 10 ফর কম্প্রিহেনশন, আর 20 বাকি আছে। 20-র জন্য ম্যাক্সিমাম 5 মার্কস ফর ফনেটিক্স ধরে নাও, ঠিক আছে। ফনেটিক্সের যা যা মানে চ্যাপ্টার আছে, যেমন ওয়ার্ড কি করে একটা সাউন্ডকে প্রনাউন্স করতে হয়, উচ্চারণ করতে হয় কি করে, ঠিক আছে। বাংলায় এইগুলো তোমরা পড়ো না, যেমন রস্বস্বর, দীর্ঘস্বর, ঠিক আছে, এই স্বর ওই স্বর, এভাবে। আমার যদি এখানে ভোকাল কর্ড এখানে যদি লাগে তাহলে কি হবে, নাক দিয়ে যদি হয় তাহলে কি হয়, ওই যে নাসাল যেটাকে আমরা বলি, বাংলায় কি বলে এটা, ওই যে চন্দ্র টাইপের বা নাক এই টাইপের যে শব্দগুলো থাকে, এগুলোকে বাংলায় কি বলে? যেটা নাক দিয়ে মানে প্রনাউন্স করি, মানে নাক যেটার মধ্যে লাগে আর কি, কি বলে বাংলায় এগুলো? বাংলায় যেটা আছে ইংলিশে ওইটা আছে, সেম সেম আর কি। যদি একসাথে যদি ম্যাচ করে পড়ো তো ইট উইল বি ইজিয়ার, মনে থাকবে তাড়াতাড়ি। কারণ বাংলাতেও তো সেম, বাংলাও তো ওয়ার্ড যখন তুমি প্রনাউন্স করো মানে উচ্চারণ যখন করো, ঠিক আছে, তখন তোমার যে আমাদের যে মানে এই যে মেকানিজমটা যেটা আমাদের পুরোটা কাজ করছে, ইংলিশ ওয়ার্ড যখন প্রনাউন্স করো সেম তো কাজ করবে, এটা তো আর অন্য কোনো মেকানিজম কাজ করে না, ঠিক আছে না। সো কোন জায়গাতে লাগলে পরে, হ্যাঁ, যেমন উপরের জায়গাতে লাগলে পরে কোনটা আছে না, তালব্য, হ্যাঁ, তালুতে লাগলে পরে, ঠিক আছে, এরকম আছে না বিভিন্ন রকম স্বর, হ্যাঁ। তো ওইগুলো আর কি এখানে সেম ইংলিশও আছে, ঠিক আছে। আচ্ছা, টোটাল পাঁচটা। তো তাহলে আমরা আমাদের কি করে মানে প্রিপারেশনটা কি করে নিতে হবে, এবার সিলেবাসও দেখলাম, পিওয়াইকিউ দেখলাম, ঠিক আছে। প্রিপারেশনটা কি করে নিতে হবে? কম্প্রিহেনশন তো আমি এইভাবে তোমাদের প্যাসেজ দিয়ে দেবো 10 মার্কসের জন্য, তোমরা প্রিপারেশন করবে, এটার মধ্যে যেহেতু কোনো রকম কোনো রুলস নাই, সেটা এক্সট্রা করে করাতে হবে না, ঠিক আছে। গ্রামারের জন্য বললাম 20 ক্লাসেস লাগবে, ঠিক আছে। গ্রামার যেটা গ্রামাটিক্যাল পোর্শন যেটা আছে 20 ক্লাসেস লাগবে, ঠিক আছে। প্যাডাগোজির জন্য অনলি যদি আমি ফনেটিক্সটাই ভালো করে করাই, ফনেটিক্স এর জন্যই আমার 5টা ক্লাস লাগতে পারে, 5 ক্লাসেস ফর ফনেটিক্স। আর বাকিগুলোর জন্য ধরে নাও আরো 5টা, মানে 10টা। তো টোটাল আমার 30 ক্লাসেস, ঠিক আছে। ইংলিশ সিলেবাসের জন্য 30 মার্কসের জন্য 30 ক্লাসেস আমার মিনিমাম করতে হবে। টাইম পেলে ম্যাক্সিমাম আরো যতদূর দেওয়া যায়, ঠিক আছে। মিনিমাম আমার 30টা ক্লাস করতে লাগবে। আমরা কোন জিনিসগুলোর উপর মেইনলি ফোকাস করব? সিলেবাসের উপরে আমরা মেইনলি ফোকাস করব দেখো, যেখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন টোয়েশ্চেন আসে আর কি, ঠিক আছে। এটা আমরা ফলো করব, ঠিক আছে, এটা ফলো করব ম্যাক্সিমাম, ঠিক আছে। আমাদের প্রথম টার্গেটই থাকবে কনকর্ড কমপ্লিট করা, প্রিপোজিশন, টেন্স এন্ড টাইম, ডিটারমিনার কমপ্লিট করা, ওকে। কারণ এইগুলোর উপর বেস করি এরর আইডেন্টিফিকেশনটা আসবে, তো আমি এগুলো কমপ্লিট করলে আমার এটাও কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। সো আমার মেইন ফোকাস থাকবে এই চারটার উপর। এই চারটা শেষ হয়ে গেলে আমাদের মানে নেক্সট স্টেপ হবে আমরা কোয়েশ্চেন ট্যাগ করব, জিরান করব এন্ড মডেল করব, ওকে। স্টেপ নাম্বার 2, তারপর ডিগ্রি অফ কম্পারিজন এন্ড দেন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা সবার লাস্টে করব। আর এখানে যে ফ্রেজাল ভার্ব আছে সেটা লিস্টটা তোমাদের আমি দিয়ে দেবো, ঠিক আছে। তো এইভাবে স্টেপ বাই স্টেপ করব। আর প্যাডাগোজির ক্ষেত্রে সবার আগে আমি ফনেটিক্সটা করাবো, কারণ ফনেটিক্সের থেকে বেশি কোয়েশ্চেন আসে। আর ফনেটিক্সটা সবার জানা নেই, কারণ ইংলিশ ডিপার্টমেন্টের যারা থাকবে, যারা অনলি ইংলিশ নিয়ে পড়াশোনা করবে, কলেজ যারা করবে অনার্স নিয়ে, একমাত্র তাদের ফনেটিক্স থাকবে। তো কজন এরকম পাবে? ম্যাক্সিমাম স্টুডেন্ট তো আর এরকম থাকবে না। সো ফনেটিক্স সবার জানা থাকে না। ফনেটিক্স জানা না থাকলে এখানে 5টা কোয়েশ্চেন আমার টোটালি বাদ দিতে হবে। দ্বিতীয় কথা হলো সিনোনিম অ্যান্টোনিম। সিনোনিম অ্যান্টোনিম সবার খুব কমন পড়ে না।
শিখে গেলে তুমি 10,000 শিখে যাও, 20,000 শিখে যাও, ঠিক আছে, কমন নাও করতে পারে সিনোনিম অ্যান্টোনিম। সো সিনোনিম অ্যান্টোনিমও যদি এইদিকে বাদ দাও, ফনেটিক্সও যদি টোটালি বাদ দিয়ে দাও, তাহলে তো একটা সাবজেক্টে 30-র মধ্যে তোমার 10 মার্কস এমনিতেই চলে গেল, ঠিক আছে না? তো তাহলে তুমি কি করে পাস করবে? ম্যাক্সিমাম মার্কস যদি তুলতে হয় তাহলে স্ট্র্যাটেজি ওয়াইজ করতে হবে। সো এই কারণে আমাদের আগে প্যাডাগোজির মধ্যে আমরা আগে ফনোলজিটা কমপ্লিট করব। ওকে, দেন যে যে চ্যাপ্টারগুলো এখানে আমার একটু ইজি হবে, ইজি মিনস তোমাদের পড়তে ইজি হবে, শিখতে ইজি হবে, ওইগুলো আগে কমপ্লিট করবো। কারণ প্যাডাগোজির মধ্যে কিছু চ্যাপ্টার আছে খুব কনফিউজিং, যেটাই তুমি পড়ো সবকিছু মনে হবে সেম সেম লাগে, সব সেম সেম লাগে, ঠিক আছে না? প্যাডাগোজির মধ্যে, হ্যাঁ, প্যাডাগোজি বিষয়টা এরকম, সব মনে হয় সেম, ঠিক আছে? সেই কারণে ফনেটিক্সটা আগে করবো, ঠিক আছে? আচ্ছা, সো এবার সিলেবাস নিয়ে এনি কনফিউশন রিগার্ডিং ইংলিশ? সব বোঝা গেছে এবার কি করে করতে হবে ইংলিশের মধ্যে? ওকে, আর আচ্ছা, আর এবার কি বলে মানে তোমরা প্রিপারেশন কি করে করবে সেটা তো কোনো রকম কোনো ডাউট আছে ইংলিশের ক্ষেত্রে? ওকে, আর কালকে তো মনে হয় ইন জেনারেল সবকিছুরই প্রিপারেশন কিভাবে করবে সেটা মনে হয় বলা হয়েছে না? আজকে আমি মেনলি ইংলিশ বললাম, যে বেঙ্গলি ম্যাম শুরু করার কথা ছিল এই উইক থেকেই, ওনার গলা ব্যথা হওয়ার কারণে এই উইকে করতে পারেননি। নেক্সট উইক থেকে তোমাদের বেঙ্গলি ক্লাসও স্টার্ট হয়ে যাবে, সকালবেলা ককবরকের ক্লাস হবে, আর ককবরক যেহেতু নাই তোমাদের সকালে আসতে হবে না, বাকি তোমাদের 3টা যে টাইম আছে এই টাইমে আসবে, ঠিক আছে? আচ্ছা চলো, তো আমরা আজকে মানে ওই স্টেপগুলো কমপ্লিট করে তারপর একটা mock test যেমন ধরো এখন আমার একটা চ্যাপ্টার শেষ হয়ে গেছে, সাপোজ আমি টেন্স আগে ধরবো, ঠিক আছে? আমার টেন্স যদি শেষ হয়ে যায়, টেন্সের উপর একটা মক টেস্ট নিয়ে নেব, ঠিক আছে? চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট হবে প্রথমে, তারপর ধরো না 6-7টা চ্যাপ্টার বা গ্রামাটিক্যাল পোর্শনটা সবটা শেষ করার পর তারপর আবার আরেকটা হবে, আর তাছাড়া চ্যাপ্টার ওয়াইজ একটা একটা করে থাকবে। এবার ধরো যেমন জিরান্ড আর এদিকে হলো কোয়েশ্চেন টেক, মডেল, এগুলো ছোট ছোট চ্যাপ্টার। তো এই 3-4টা চ্যাপ্টার একলগে করে তারপর আবার আরেকটা মক টেস্ট, ঠিক আছে? যেগুলো ছোট ছোট, যেগুলো দিয়ে একটা মানে সিঙ্গেল টপিক দিয়ে মক টেস্ট হবে না, এক্ষেত্রে 2-3টা একলগে করে করবো আর কি, ঠিক আছে? প্রত্যেক মাসে মাসেই থাকবে, ঠিক আছে? প্রত্যেক মাসে একটা করে মক টেস্ট থাকবে প্রত্যেকটা সাবজেক্টের। আমারটা আমি নেবো, ঠিক আছে? যার যার সাবজেক্ট ওয়াইজ ওনারা নেবেন, ঠিক আছে? ওকে, চলো, তো আমরা টপিক একটা জাস্ট একটু স্টার্ট করি আমরা, ঠিক আছে? টেন্স আমরা স্টার্ট করি। আচ্ছা, প্রথমত টেন্স বা টাইম, ওকে, যেটা কিনা আমরা বাংলাতে কাল বলছি, ঠিক আছে? এটার মধ্যে রুলস আছে 12টা, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা জানি যে টাইম অফ হোয়াট, সময় বুঝাবে টেন্স, ঠিক আছে? কিসের সময় বুঝাবে, ঠিক আছে? কিসের সময় বুঝাবে টেন্স? টেন্স কাল বা টাইম বুঝায় কিসের? ডুইং। ডু মানে কি? মানে কাজ। বিইং, বি মানে কি? বি প্রিপেয়ার ফর এক্সাম, বি মানে হওয়া। and having, have মানে কি? থাকা, ঠিক আছে? So tense will help us to know the time of doing what we are doing now and of being, কি হই আমরা, ঠিক আছে? and of having, ঠিক আছে? আমাদের কাছে কি আছে। সময় অনেকেই দেখবে যে এই টেন্স কি বল, চট করে বলো টেন্স তো ক্রিয়ার কাল মানে কাজের কাল, ঠিক আছে? মানে কাজ করার সময়, বাস, আর কিছু বলে না। It is not the whole definition, okay? Tense not only indicates the time of your action, but also it will indicate the time of being and the time of having, তোমার কাছে কি আছে and তুমি কখন কি হো, ঠিক আছে? এই 3টা জিনিস। যেমন ধরো
আমরা অনেক সময় বলি না যে আই এম এ টিচার, ঠিক আছে? তারপর যেমন ধরো আমি লিখলাম আই ওয়াজ এ টিচার, সাপোজ। ওকে, এইবার প্রশ্ন হলো এখানে আই সেম, এ টিচারও সেম, চেঞ্জ আমি শুধু করলাম এমটা ওয়াজ করলাম বা ওয়াজটা এম করলাম, ঠিক আছে? দুটো সেন্টেন্স দেখে তুমি কি করে বুঝবে যে এটা প্রেজেন্ট টেন্সের কথা বলছে, মানে বর্তমানের কথা বলছে, বা এটা পাস্ট বা অতীতের কথা বলছে? কোন জিনিসটা দেখে মানে দেখলে বোঝা যায়? ভার্ব। মানে এখানে যখন আমি এম বলছি তার মানে এটা তখন কি বোঝাচ্ছে যে আমি যে টিচার, কখন টিচার? at present, okay, at present I am teacher. And was যখন বলছি তখন at past, okay? So all the words are same, only one thing is changing, and the thing is the verb. ওকে, তো এই জিনিসটা তুমি আমি এখন টিচার হই, এটা তো হওয়া বোঝাচ্ছে না, এখানে হই। আর আমি টিচার ছিলাম, ঠিক আছে, ছিলাম, এখন না, ঠিক আছে? সো এই যে হওয়াটা, এই জিনিসটা কি দিয়ে আমি বুঝলাম? এখানের যে ভার্বটা আছে এই ভার্বটা দিয়ে আমি বুঝলাম, ঠিক আছে? সো এখানে মানে মনে রাখবে যে কোন সময় তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে, যদি বলে যে ডেফিনেশন বলো, ডেফিনেশনের মধ্যে কখনোই এটা বলবে না যে টেন্স মানে ক্রিয়ার কাল, ঠিক আছে? এক কথা পরিষ্কার, এরকম বলবে না, ঠিক আছে? হোল ডেফিনিশন যেটা সেটা বলবে। ওকে, তারপর যেমন ধরো এটা তো গেল বিং, তারপর যেমন ধরো আরেকটা সেন্টেন্স লিখি, হ্যাঁ, যেমন ধরো লিখলাম, এবার হওয়াটা গেল, এবার ধরো আমরা ডুইং এরটা করলাম, ঠিক আছে? যেমন ধরো আমি লিখলাম যে আই এম গোয়িং টু স্কুল, ওকে। আর আরেকটা লিখলাম হি ওয়াজ সলভিং, he was solving the math, okay? Two sentences are there, ওকে। এবার দুটো সেন্টেন্সের মধ্যে আই, আমি, হি মিন্স সে, ওকে? সো দে আর দ্য সাবজেক্টস, ওকে, বিকজ দে আর ডুইং দেয়ার ওয়ার্কস, ওকে? হোয়াট আই এম ডুইং রাইট নাও, আই এম গোয়িং টু স্কুল, ওকে? হোয়াট হি ওয়াজ ডুইং, হি ওয়াজ সলভিং দ্য ম্যাথ, ওকে? সো ম্যাথ কথাটা অ্যাকচুয়ালি দিস ওয়ার্ড cannot help to identify the time. Then when he is solving the math, কখন করছে? at past, at present, or in future? কখন করছে? এই টাইমটা কি ম্যাথ দিয়ে বোঝা যায়? হি দিয়ে বোঝা যায়? বোঝা যায় না। সলভ দিয়ে বোঝা যায় না। only am and was, these verbs are helping us to identify the time of action, okay? অ্যাকশনটা কি? একজনের হলো গোয়িং, যাওয়া, আর আরেকজনের হলো সলভিং, সলভ করা। both of their actions then that when they are doing their work, এই জিনিসটা কিভাবে আইডেন্টিফাই করা যায়? এই যে ভার্বটা আছে সেটা দেখলে পরে আইডেন্টিফাই করা যায়। গট মাই পয়েন্ট? ওকে, সো এই জন্য যখন আমরা কি বলে মানে টেন্স করব তখন কাজ, হওয়া, থাকা সমস্ত কিছুই বোঝাবে, ঠিক আছে? যেমন হ্যাভিং যদি হয় তাহলে কি হতে পারে? যেমন ধরো আমি লিখলাম যে আই শ্যাল হ্যাভ এ কার, ওকে? I had nothing, okay? So যখন আমি I shall have বললাম, I shall have a car, আমার হবে, তখন এটা কি বোঝায়? মানে আমার থাকবে, ইন ফিউচারে কার একটা থাকবে, এটা কোন টেন্স বোঝায়? ফিউচার টেন্স বোঝায়। আর আমি বললাম I had nothing, আমার তো কিছুই ছিল না, ঠিক আছে? এটা পাস্ট, সো এটা পাস্ট এন্ড এটা ফিউচার, তো দুটোটাই কি বোঝাচ্ছে? থাকা রিলেটেড বোঝাচ্ছে, ঠিক আছে? প্রথমটাও I shall have a car মানে আমার ইন ফিউচারে কার একটা থাকবে, ঠিক আছে? থাকা, আমার এখানে কিছু ছিল না, এটাও থাকা, ঠিক আছে? সো থাকা জিনিসটাও আমরা কখন কি কার কাছে থাকে সেটা টেন্স বা টাইম দিয়ে আইডেন্টিফাই করা যায়, ওকে? সো বুঝতে পারলে যে টেন্সটা কি? টেন্সটা হলো এমন একটা জিনিস, ঠিক আছে, বা কাল, যেটা কাজ কখন করি, কখন কি হই, কখন আমার কাছে কি আছে, সমস্ত কিছুর সময়টাকে আইডেন্টিফাই করতে হেল্প করে।
ঠিক আছে, এটা তো রুলস না, এটা জাস্ট ডেফিনেশন দিলাম আমি এতক্ষণ, ঠিক আছে, রুলস পরে আসবে। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ক্লিয়ার দ্য কনসেপ্ট, ওকে, কি পড়ছি আমি, কেন করছি, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স, ঠিক আছে, সবকিছু পড়ে থাকে না। অ্যাজ এ টিচার ইফ আই উইল সে সামথিং, ঠিক আছে, অ্যাজ এ স্টুডেন্ট হোয়াট ইজ ইউর ডিউটি, তুমি কি সবকিছু কি মানে চোখ বন্ধ করে আমাকে বলেছো তো আমি নিয়ে নিলাম, এরকম করবে না। তুমি নিজেও তোমার ব্রেন খাটাবে যে ইজ ইট ইম্পর্টেন্ট ফর মি, হোয়াই আই উইল মিনস স্টাডি, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স, কতটা দরকার জানার দরকার না, বোঝা দরকার। সো ওয়েন ইউ ক্যান থিঙ্ক, ওয়েন ইউ ক্যান মিনস নো দ্য ইম্পর্টেন্স, যখন তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকবে। কনসেপ্ট ক্লিয়ার করলে তুমি বুঝতে পারবে যে না এই চ্যাপ্টারটা তো বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে, ঠিক আছে, এটা আমাকে পড়তেই হবে, ঠিক আছে। আচ্ছা, সো এই গেল আমাদের টোটাল ডেফিনিশন, যে টেন্স কি বুঝাই, ওকে, কিভাবে বুঝাই, ঠিক আছে, কি, হোয়াট এন্ড কিভাবে, হাউ। এবার চলো আমরা রুলসে যাই, ঠিক আছে। বুঝো তো তোমরা না, কারোর কোনো কনফিউশন তো হচ্ছে না, টাফ তো লাগছে না, টাফ, ইজ ইট টাফ? প্রথম প্রথম একটু টাফ লাগতেও পারে, কারণ তোমরা তো ইংলিশ ডিপার্টমেন্টের না, ঠিক আছে, একটু টাফ, প্রথম প্রথম একটু টাফ, কারণ ওয়ার্ড তো আর জানা নাই, সব ওয়ার্ড তো তোমাদের জানা নাই যে এই ওয়ার্ডটা কিরকম, এটা কিরকম, নতুন নতুন শিখছো, একটু টাফ লাগবে। বাট ইফ ইউ উইল গিভ 1 year from your life, না, only 1 year perfectly, then surely you will get chance, okay, এটা মনে রাখবে। এই তো এখন বলবো, এটা তো ডেফিনিশন গেল শুধু স্টেপ বাই স্টেপ, এখন আসবে টাইপস, টাইপস এর পরে আসবে টাইপ ওয়াইজ ফর্মুলা কি, ওকে, ইয়েস। টাইপস তিনটা, কি কি, প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার, এই তিনটা। এইবার তিনটার মধ্যে আবার চারটা করে আছে, সব জায়গাতে আছে, প্রেজেন্টে যেটা, পাস্টও আছে, ফিউচারও আছে, ওকে। কি কি আছে, সিম্পল আছে, কন্টিনিউয়াস আছে, সবগুলোতে আমি লিখি না কারণ সবগুলোতেই আছে, ঠিক আছে, অনলি একটাতেই আমি লিখি শুধু কন্টিনিউয়াস, পারফেক্ট, and then perfect continuous. এই হলো, পাস্টও আছে কিন্তু সেম, প্রেজেন্টে যেটা আছে যে সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেম ভাবে পাস্টও আছে, সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচারও সেম, ওকে, সিম্পল ফিউচার। তো সব একই ওয়ার্ড সব জায়গাতে আমি আর লিখছি না, একবারই লিখছি, তোমরা বাড়িতে সবগুলো তুলে ফেলতে পারো, ঠিক আছে।